আসসালামু আলাইকুম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এইচএসসি 26 ব্যাচের প্রথম বায়োলজি ক্লাস বা বায়োলজি ওরিয়েন্টেশন ক্লাস। এখানে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি তোমরা আস্তে আস্তে সবাই জয়েন করছো এখানে। সো আজকে বেসিক্যালি আমরা কি করব, আজকে আমরা ওরিয়েন্টেশন ক্লাস করব। আচ্ছা, ওরিয়েন্টেশন শব্দের অর্থটা কি? ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশন মানে হচ্ছে একটা সমন্বয়, বা যেটাকে আমরা বলতে পারি যে একটা সমঝোতা। সমঝোতা শব্দটা আসলে নেগেটিভলি চলে যায়, ব্যাপারটাকে এভাবে বোঝানো যেতে পারে ওরিয়েন্টেশন মানে হচ্ছে একটা ব্যালেন্স করা, বা ওরিয়েন্টেশনের সমার্থক শব্দ হিসাবে কি আমরা ব্যালেন্স ব্যালেন্স শব্দটাকে আমরা ওরিয়েন্টেশনের সমার্থক শব্দ হিসেবে আনতে পারি। ঠিক আছে? অর্থাৎ আমাদের কাজ এবং তোমাদের পড়াশোনা, এটার মাঝখানে একটা কি তৈরি করা, একটা ব্যালেন্স তৈরি করা। এটার মানে হচ্ছে কি, এটার মানে হচ্ছে ওরিয়েন্টেশন। তো সেই ওরিয়েন্টেশনে আমরা জানবো যে আমরা সামনে কিভাবে বায়োলজি নিয়ে পড়াশোনা করবো, আগামী 2টা বছর কিভাবে বায়োলজি নিয়ে পড়াশোনা করবো, তোমাদের আসলে কি করা উচিত, কলেজ লাইফটা কেমন। ওকে, সো তোমরা জানো আমাদের এই 26 ব্যাচে দুইটা স্পেশাল কো প্ল্যাটফর্ম একসাথে যুক্ত হয়েছে। একটা হচ্ছে বায়োলজি হেটার্স, একটা হচ্ছে বায়োমিশন। বায়োলজি হেটার্স ফ্রম তোমাদের সর্বপ্রিয় রাজীব ভাইয়া, এবং বায়োমিশন ফ্রম তোমাদের শুভ্র ভাইয়া। দুইটা প্ল্যাটফর্ম একসাথে হয়ে, মিলিত হয়ে তোমাদেরকে বায়োলজি নিয়ে সার্ভ করবে, যেটা কিনা প্রথমবারের মতো আমাদের এইচএসসি 26 ব্যাচ পাচ্ছে। এইচএসসি 25 ব্যাচও এই সুযোগটা আসলে পাই নাই, বাট এইচএসসি 26 ব্যাচ এই সুযোগটা পাচ্ছে, যেখানে কিনা তোমরা দুইজন ভাইয়া, তোমাদের রাজীব ভাইয়া এবং তোমাদের শুভ্র ভাইয়া, দুইজন ভাইয়ারই ক্লাস পাবে। এবং আমাদের যেই যেই চ্যাপ্টারটা ধরো আমি নিব, সেই চ্যাপ্টারের রাজীব ভাইয়ের আর্কাইভ ক্লাস, অর্থাৎ আগের ব্যাচের যে ক্লাসগুলো আছে সেগুলো তোমাদের ওয়েবে দেওয়া থাকবে। যেই ক্লাসগুলো রাজীব ভাইয়া নেবেন, সেই ক্লাসগুলোর আর্কাইভ ক্লাস, অর্থাৎ আমার 25 ব্যাচের ক্লাসগুলো ওয়েব অ্যাপে আর্কাইভ আকারে দেওয়া থাকবে। অর্থাৎ তুমি ডিসিশন নিতে পারবা যে তুমি কোন ক্লাসটা করবা। তো দেখা যেতে পারে যে কারো কারো কনসেপ্ট বেস পড়া পছন্দ, তাহলে সে রাজীব ভাইয়ের ক্লাসগুলো অবশ্যই বেশি পছন্দ করবে। তো সেক্ষেত্রে রাজীব ভাইয়ের ক্লাসগুলোই পূরণতম্য করে যেতে পারবে। আবার কারো করে একটু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে পড়াশোনা করা বেশি পছন্দ, সে চাইলে আমার ক্লাসগুলো করতে পারবে। ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। তো আমাদের সাইকেল 1, আজকে বেসিক্যালি আমাদের সাইকেল 1-এর ওরিয়েন্টেশন। তো সাইকেল 1 আছে। সাইকেল 1-এ আমাদের চ্যাপ্টার আছে কোষের গঠন, কোষ বিভাজন এবং অণুজীব। কোষের গঠন, কোষ বিভাজন এবং অণুজীব। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা রাজীব ভাইয়াকে কবে পাবো, রাজীব ভাইয়া কোথায়? সো রাজীব ভাইয়া আজকে আছেন, তিনি আজকে তোমরা জানো অ্যাচিভ, অর্থাৎ এসিএস এর যে অফলাইন এক্সাম সেন্টার আছে, তার চট্টগ্রাম অফলাইন এক্সাম সেন্টারে আজকে উদ্বোধন। তো সেখানে তো অবশ্যই একজন বায়োলজি টিচারকে থাকতে হয়, তো সেই জায়গায় রাজীব ভাইয়া গিয়েছেন, আমি এখানে আছি। এবং সামনে যেহেতু তোমাদের নেক্সট ক্লাসটা কোষ ও এর গঠন দিয়েই শুরু হবে, কোনটা দিয়ে শুরু হবে, কোষ ও এর গঠন। এবং কোষ ও এর গঠনটা কিন্তু তোমাদের রাজীব ভাইয়াই নেবেন। সো যেহেতু সামনে তোমাদের রাজীব ভাইয়ের সাথে এই ক্লাস, সো ভাবলাম আমার সাথে দেখা হওয়ার যেহেতু এখনো মোটামুটি ভালোই দেরি, তো সেই সুযোগে আমি তোমাদের সাথে একটু কথাবার্তা বলে নিই। তো সেই সুযোগটা কাজে লাগানোর জন্যই আজকে আমার এখানে আসা। তবে পরশু দিন থেকে সন্ধ্যাবেলায় তোমাদের ক্লাস হবে, এবং সেই সন্ধ্যার ক্লাসগুলো তোমাদের রাজীব ভাই নেবেন কোষ ও এর গঠন অধ্যায়। সো আবার একটু বলে রাখি, কোষ ও এর গঠন যে অধ্যায়টা আছে, সেই অধ্যায়টার ক্লাস নেবেন তোমাদের রাজীব হোসেন সরকার ভাইয়া। এবং কোষ বিভাজন, অণুজীব, এই দুটি অধ্যায়ের যে ক্লাস আছে, সেই ক্লাসগুলো আমি তোমাদের শুভ্র ভাইয়া নিব কোষ ও এর গঠন হওয়ার পরে। তার মানে তোমাদের সাথে আমার আবার দেখা হতে যাচ্ছে কবে? তোমাদের সাথে আমার আবার দেখা হতে যাচ্ছে আরো মোটামুটি 1-1.5 মাস পরে। ঠিক আছে? আজকের পরে আবার 1-1.5 মাস। তো যার কারণে আজকে আমি তোমাদের সামনে আসছি। পরশুদিন থেকে তোমরা তোমাদের রাজীব ভাইয়ের ক্লাস পেতে থাকবে। ক্লাস টাইমটা কখন, এটা অলরেডি তোমাদেরকে জানাই দেওয়া হয়েছে একবার। তোমাদের যখন লঞ্চিং লাইভ হয়েছিল তখন তোমাদের জানাই দেওয়া হয়েছিল যে ক্লাস টাইমটা কখন থাকবে। তো ক্লাস টাইমটা আমি আবার একটু বলে দিচ্ছি। ক্লাস টাইমটা কখন থাকবে? ক্লাস টাইমটা থাকবে হচ্ছে আগে রবি মঙ্গল বৃহস্পতিবার। কি কি বার? রবি মঙ্গল বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। সো তোমাদের এখানে আর মানে অন্য ব্যাচের সাথে কি হওয়ার সুযোগ নাই, মানে কনফ্লিক্ট হওয়ার কোনো সুযোগ নাই। রবি মঙ্গল বৃহস্পতিবার কখন? সন্ধ্যা 7টায়। রবি মঙ্গল বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় তোমাদের ক্লাস হবে। ওকে, তো আজকে ওরিয়েন্টেশন ক্লাস হিসেবে আজকে ক্লাসটা আমি এখন নিচ্ছি। আমি জানি তোমাদের এখন ম্যাথ ক্লাস চলছে, সো আমি বেশি সময় দিব না, আমি জাস্ট তোমাদের সাথে 30 মিনিটস কথা বলবো, তোমাদেরকে বুঝিয়ে দিব আসলে কিভাবে পড়াশোনা করতে হয়। ওকে, তো আমরা একটু এক নজরে দেখে নিই আমাদের এসিএস এর অ্যাডমিশন টেস্টের ফলাফল। তোমরা যে এসিএস এর কাছে এসেছো, এসিএস এর বিভিন্ন সাইকেলে তোমরা ভর্তি হচ্ছ,
ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অলরেডি তোমাদের এনরোল করা হয়ে গেছে, রাইট? এনরোল করা হয়েছে না? হয়ে গেছে। তো আজকে তোমরা হচ্ছে বায়োলজিতে এনরোল করে তারা প্রথম ক্লাস করতে আসছো। সো এই এসিএস এ আসার ফলে এসিএস এর পাস্ট রেজাল্টগুলো দেখে নিই। দেখো আমাদের লাস্ট ইয়ার 2023 সালের অ্যাডমিশন টেস্ট মোটামুটি শেষ, এখন খালি কৃষি গুচ্ছ পরীক্ষাটা খালি বাকি আছে। তো 2023 সালের অ্যাডমিশন টেস্টে এমবিবিএস, ব্যাচেলর ইন মেডিসিন, ব্যাচেলর ইন সার্জারি, যারা বায়োলজি প্রেমিক তাদের প্রথম চয়েস ডাক্তারি পড়া, সে ডাক্তারিতে এমবিবিএস এ আমাদের এখানে একটা ইয়ে বেশি পড়ে গেছে, এখানে এটা 5টা বেশি পড়ে গেছে। 1373 জন স্টুডেন্ট আমাদের কোথায় চান্স পেয়েছে? আমাদের এসিএস এর মেডিকেল ব্যাচ থেকে চান্স পেয়েছে। কতজন? 1373 জন স্টুডেন্ট, একটা পাস বেশি পড়ে গেছিল। এতগুলো সিট তো আসলে ইয়েতেই নাই, মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসলে এতগুলো সিট থাকে না, এতগুলো সিটের ইয়ে পড়ে গেছে। যাই হোক, আই থিঙ্ক ইউ ওন্ট মাইন্ড। তারপরে দেখো বিডিএস বা ডেন্টাল পরীক্ষা। ডেন্টাল পরীক্ষায় চান্সপ্রাপ্ত স্টুডেন্টের সংখ্যা কত? ডেন্টাল পরীক্ষায় চান্সপ্রাপ্ত স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 286 জন। তোমরা জানো ডেন্টাল বা বিডিএস এ স্টুডেন্টের মানে সিট কম থাকে, 550 মতো সিট থাকে, তার মধ্যে 50% সিটই কিন্তু আমাদের এখানে চলে আসছে। ঢাকা ইউনিভার্সিটিতে 1753 জন, বুয়েটে 885 জন। তোমরা যারা ইঞ্জিনিয়ারিং এর চান্স পেতে চাও তাদের জন্য এটা খুবই সুন্দর একটা সুখবর। সিকে রুয়েট অর্থাৎ চুয়েট, কুয়েট, রুয়েট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, গুচ্ছ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, আইইউটি, এমআইএসটি, বুটেক্স, টোটাল 14,000 এর উপরে প্রায় 14,500 স্টুডেন্ট আমাদের এসিএস এর অ্যাডমিশন কোর্স থেকে চান্স পেয়েছে। এবং এরা শুরু থেকে আমাদের সাথে ম্যাক্সিমাম স্টুডেন্টই শুরু থেকে আমাদের সাথে প্রথম থেকে পড়েছে। সামনে 24 ব্যাচের অ্যাডমিশন আসতে যাচ্ছে। সো তোমরা বুঝতেই পারছো যে এসিএস কেমন প্লেস ফর ইওর এডুকেশন। এন্ড তোমরা যারা এসিএস কে একাডেমিকের জন্য চুজ করেছো, এসিএস বায়োলজিকে একাডেমিকের জন্য চুজ করেছো, আমি মনে করি তোমরা তোমার কলেজ লাইফের একটা বেস্ট ডিসিশন তোমরা এখানে নিয়েছো নিঃসন্দেহে। সো এখন আমি তোমাদের সাথে কথা বলবো এইচএসসি এবং এসএসসির পার্থক্য নিয়ে, অর্থাৎ স্কুল এবং কলেজের পার্থক্য নিয়ে তোমাদের সাথে আজকে আমি এখন কথাবার্তা বলবো, ঠিক আছে? তো এরকম পার্থক্য নিয়ে কিন্তু অলরেডি তোমাদের সাথে সম্ভবত মাসুর ভাইয়া এবং তোমাদের ম্যাথেও কিন্তু কথাবার্তা বলেছে, কেমিস্ট্রিতেও কথাবার্তা বলেছে। সো আমি একটু কথাবার্তা বলি আমার পার্সপেক্টিভ থেকে। শোনো, আজকে এগুলো নিয়ে আমাদের গল্প হবে, আজকে ওরিয়েন্টেশন ক্লাস এগুলো নিয়েই কথা হবে, ঠিক আছে? দেখো ডিফারেন্স বিটুইন এসএসসি এবং এইচএসসি। এসএসসিতে আমরা স্কুলের ছাত্র বা ছাত্রী ছিলাম, এইচএসসিতে এসে আমরা কলেজের ছাত্র বা ছাত্রী হয়ে গেছি, আমরা কিন্তু বড় হয়ে গেছি। তোমরা আমাদের সময় যখন আমরা এসএসসি মানে কলেজে উঠলাম, কলেজ উঠার পরে বাংলায় একটা কবিতা পড়েছিলাম 18 বছর বয়স। তোমাদের এখান থেকে কারা কারা 18 বছর হয়েছে একটু কমেন্টে একটু জানাই দাও তো। তোমাদের এখানে কার কার 18 বছর হয়েছে বা 18 বছর ধারে কাছে আছে? হয়তো এখনো হয় নাই অনেকের, অনেকে আবার 18 বছরের ধারে কাছে চলে গেছো। সো 18 বছর বয়স, এই কলেজ লাইফেই অনেকে 18 বছর বয়সে পদার্পণ করে। যেমন আমি তোমাদের শুভ্র ভাইয়া, আমি যখন কলেজে ছিলাম, আমার কলেজ ছিল নরোডেম কলেজ ময়মনসিংহ। তো আমার কলেজ, আমি যখন কলেজ লাইফে এই 18 বছর বয়স কবিতাটা পড়ছি, তখন আমার বয়স কিন্তু 18ই ছিল বা 18 ছুঁই ছুঁই ছিল। তো ওই কবিতার মূল লক্ষ্য ছিল এটাই, 18 বছর বয়স, এটি উদ্যম, এখানে রিস্ক নেয় মানুষ, এখানে মানুষ সৃজনশীল কিছু করে, বড় কিছু করে। অর্থাৎ কলেজ লাইফ এমন একটা লাইফ যেই বয়সে এসে আমরা অ্যাডাল্ট হয়ে যাই। দেখবা 18 বছরের আগের বয়সটায় অনেক সুযোগ সুবিধা থাকে না, 18 বছর পরে বয়সটা কিন্তু অনেক সুযোগ সুবিধা থাকে, এবং সেই বয়সটাই কিন্তু এই এইচএসসি লাইফ। তোমরা এতদিন বেশিরভাগ স্টুডেন্টই তোমাদের বাবা মার কাছে বড় হয়েছো, এই পর্যায়ে এসে তোমাদের অনেক স্টুডেন্ট কলেজে চলে আসবা। কলেজে এসে তোমরা অনেকে তোমাদের নিজের এলাকা ছেড়ে চলে আসবা, এলাকা ছেড়ে শহরে চলে আসবা, বাসা ছেড়ে চলে আসবা। সো ভাই, এই সময়টা এইচএসসি লাইফ এটা জাস্ট কলেজে ঢোকার একটা লাইফ না। এইচএসসি লাইফ এটা জাস্ট বোর্ড পরীক্ষা দিব, ইন্টার পাস করব, এরকম একটা লাইফ না। এই লাইফ এমন একটা লাইফ যেটা কিনা আগের সাথে অনেক ডিফারেন্স। আমার এখনো মনে আছে, আমি যখন কলেজে উঠি তার আগে আমি আমার ফ্যামিলির সাথে বা আমার আম্মুর সাথে এবং আমার খালার সাথে থাকতাম। তারপরে যখন আমি কলেজে উঠলাম, কলেজে উঠার পরে কি হলো, আমি বন্ধুদের সাথে ম্যাচ নিয়ে থাকবো ময়মনসিংহে, এরকম একটা ডিসিশন হলো। তো আমার আম্মু
শেষবারের বার আমার জন্য বাসায় রান্না করছিল, তখন আমি নানু বাড়ি থাকতাম, রান্না করছিল, রান্না করে বলছিল কালকে তো বাবা চলে যাবি, কালকে তুই তোর নিজের ম্যাচে চলে যাবি, বন্ধুর সাথে থাকবি, তো আজকে তোর জন্য মনে হয় শেষ রান্না করতেছি, মনে হইতেছে বাসায় থেকে শেষ রান্না করতেছে, মানে মায়ের আবেগ যাকে বলে আর কি। তারপরের দিন চলে আসলাম, এবং যখন আমি চলে আসলাম ম্যাচে, আম্মু আমাদের বাসায় এসে গুছাই দিয়ে গেছিল সবকিছু, এবং এসে আমার জন্য রান্না করে দিয়ে গেছিল, রান্না নিয়ে এসে দিয়ে গেছিল, বলছিল বাবা তুই একটু খা, এতটা ইমোশন। এবং মা কি করতো জানো, এই মা এবং বাবারা যারা তোমাদেরকে কলেজে ভর্তি করার জন্য অলরেডি কিন্তু অনেক ডিসিশন হয়ে গেছে যে আমার ছেলে কলেজে যাবে, আমার ছেলে অমুক শহরে যাবে, আমার মেয়ে অমুক ঢাকা শহরে যেয়ে পড়াশোনা করবে, ময়মনসিংহে যেয়ে পড়াশোনা করবে, রাজশাহীতে যেয়ে পড়াশোনা করবে, বা খুলনা শহরে যেয়ে পড়াশোনা করবে, অলরেডি কিন্তু ডিসিশন হয়ে গেছে। তারা কিন্তু খুব বড় মুখ করে সবাইকে বলবে আমার ছেলে কলেজে পড়ে, আমার ছেলে ঢাকায় পড়ে, আমার ছেলে ময়মনসিংহে পড়ে, আমার ছেলে রাজশাহীতে পড়ে। তোমাদের কারো কারো মাইক্রোফোন অন করা, মাইক্রোফোনটা অফ করো। আর ক্লাসে কি কোনো কন্ট্রিবিউটর নাই? কন্ট্রিবিউটর কি এগুলো দেখে না? আচ্ছা বাবারা, তোমাদের মাইক্রোফোনটা একটু বন্ধ করো বাবা, হ্যাঁ, তোমাদের দেখো অনেকের মাইক্রোফোন অন করা আছে, হ্যাঁ, একটু একটু মাইক্রোফোনটা একটু অফ করে দাও বাবা। তো যেটা বলতেছিলাম, বাবা মারা খুবই গর্ববোধ করে বলে, জানো বাবা মাদের এই গর্ববোধে কখন মানে পানি ঢেলে যায়, বা বাবা মাদের এই গর্ববোধে কখন কষ্ট লাগে, কখন আমরা প্রথমবারের মতো বাবা মাদেরকে কষ্ট দেই, বাবা মাদেরকে মন ভাঙি, যখন এই কলেজ লাইফের ইয়ার চেঞ্জ পরীক্ষায় আমরা খারাপ রেজাল্ট করি, খারাপ রেজাল্ট করার পরে গার্ডিয়ান কল আসে, যখন কলেজে আমি ঠিকমতো যাই না, ঠিকমতো না যাওয়ার ফলে কয়েকদিন ঠিকমতো না যাওয়ার ফলে গার্ডিয়ানের কাছে ফোন যায়, যখন প্রথম মাসের বিলের সাথে যখন প্রথমবার কোনো কি অ্যাড হয়, এক্সট্রা চার্জ অ্যাড হয়ে যায়, যেটা কিসের জন্য, আমি ঠিকমতো কলেজে যাই নাই এই জন্যে, তখন বাবা মা কিন্তু কষ্ট পায়, তখন বাবা মা কিন্তু কষ্ট পায়। জাস্ট এ মিনিট, ক্লাসে কি কোনো কন্ট্রিবিউটর নাই? আজকে প্রথম ওরিয়েন্টেশন ক্লাস, কোনো কন্ট্রিবিউটর নাই কেন, এটা আমাকে অবশ্যই জানাবা। আচ্ছা, তো এই কথাগুলা কেন বললাম বাবা, কারণ তোমার আগের লাইফ এখন লাইফের মতো অনেক চেঞ্জ হয়ে গেছে। বাবা মাদেরকে এই কষ্টগুলা দিও না, বাবা মাদেরকে এই কষ্টগুলা দিও না, কারণ তোমাদের এখন অনেক দায়িত্ব। ঠিক আছে, ওকে, আসো। তো এবার একটু পড়াশোনা নিয়ে কথা বলি। এসএসসি লাইফে বিজ্ঞানের জন্যে তোমরা টোটাল 5টা সাবজেক্ট পড়তা, 5টা সাবজেক্ট, ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ অ্যান্ড হায়ার ম্যাথ এবং বায়োলজি। সামনে নতুন কারিকুলাম আসতেছে, সামনে এগুলো একদম পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, একটা জেনারেল সায়েন্স নামের একটা সাবজেক্ট থাকবে, যাই হোক তোমরা এগুলো কিন্তু পড়ে আসছো, ঠিক আছে। তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি, মাত্র 4টা সাবজেক্ট পড়ে আসছে, এবং 4টা সাবজেক্টে কিন্তু একটাই বই ছিল। তো যখন তুমি কলেজে চলে আসতেছো, কলেজে চলে আসার পরে কিন্তু 4টা সাবজেক্ট 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে সায়েন্সের জন্য, অনলি সায়েন্স। এর সাথে কিন্তু বাংলা, ইংরেজি এবং আইসিটিও আছে। তো সায়েন্সের 4টা সাবজেক্ট 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে। ফিজিক্স এখানে ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার হয়ে যাচ্ছে, কেমিস্ট্রি এখানে কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার হয়ে যাচ্ছে, ম্যাথমেটিক্স এখানে ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার হয়ে যাচ্ছে, হায়ার ম্যাথ যেটা, এখানে কোনো জেনারেল ম্যাথ নাই মনে রাখবা, এবং বায়োলজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার হয়ে যাচ্ছে, যেখানে ফার্স্ট পেপারটা হচ্ছে বোটানি, সেকেন্ড পেপারটা হচ্ছে জুওলজি। এটা অনেকেই মনে রাখতে পারে না বাবা। ফার্স্ট পেপার হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান বা বোটানি, আর যেটা প্রাণী বিজ্ঞান সেকেন্ড পেপার, এটা হচ্ছে জুওলজি। এটা অনেকেই মনে রাখতে পারে না। আমার কষ্ট লাগে একটা জায়গায়, যখন অনেক ফার্স্ট ইয়ার শেষ করে ফেলছে, কলেজের দ্বিতীয় বর্ষে উঠে গেছে, অনেক স্টুডেন্ট বলতে পারে না যে কোনটা বোটানি, কোনটা জুওলজি। আমি এরকম স্টুডেন্ট অনেক দেখেছি, ঢাকায় বসে দেখেছি। ঢাকায় থেকে 2017 সাল থেকে এই পর্যন্ত আমি অনেক নামি দামি কলেজের স্টুডেন্টকে পড়েছি, হলিক্রস, বিকাউন্নেসা থেকে শুরু করে বিএ শাইন কলেজ, কমার্স কলেজ, আদমজি কলেজ, ঠিক আছে, এবং যত ভালো ভালো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের স্টুডেন্টদেরকে সরাসরি পড়ানোর আমার অভিজ্ঞতা হয়েছে, বাসায় গিয়ে আমি পড়িয়েছি। তোমরা জানো না, আমি একসময়, অনেকেই জানো, একসময় আমি বাংলাদেশের কিছু স্বনামধন্য অফলাইন কোচিং সেন্টারে টিচার ছিলাম, ঠিক আছে। অফলাইন কোচিং এ পড়ানোর কারণে ঢাকার ম্যাক্সিমাম কলেজের ভালো ভালো কলেজের স্টুডেন্টকে আমি পড়িয়েছি। আমার কষ্ট লেগেছিল, আমি একবার ঢাকার স্বনামধন্য একটা কলেজের সায়েন্স ল্যাব ব্রাঞ্চে ক্লাস নিতে গিয়েছিলাম। সেই সায়েন্স ল্যাব ব্রাঞ্চে ওই আশেপাশের এলাকার, অর্থাৎ নিউ মার্কেট, সায়েন্স ল্যাবের আশেপাশের এলাকার একটা বিখ্যাত কলেজের স্টুডেন্ট এখানে উপস্থিত ছিল, একদল স্টুডেন্ট উপস্থিত ছিল এখানে, মোটামুটি 70 থেকে 80 জন স্টুডেন্ট ছিল। সেই 70 জন 80 জন স্টুডেন্টকে আমি বললাম যে আজকে তোমাদেরকে আমি ম্যালেরিয়া পড়াবো,
আজকে তোমাদেরকে আমি উদ্ভিদ বিজ্ঞানের ম্যালেরিয়া পড়াবো, সেখানে কয়েকজন ছাত্র এভাবে প্রশ্ন করে বসলো, ভাইয়া উদ্ভিদ বিজ্ঞান এটা কোন পত্র, প্রথম পত্র না দ্বিতীয় পত্র? তখন আমার মনটা ভেঙে গিয়েছিল ভাইয়া। কারণ সেই স্টুডেন্টগুলো কলেজের প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে যাচ্ছে, অর্থাৎ কলেজে উঠে গেছে 7 থেকে 8 মাস, তখন এরকম একটা প্রশ্ন শুনতে হয়েছে যে ভাইয়া উদ্ভিদ বিজ্ঞান এটা প্রথম পত্র না দ্বিতীয় পত্র। স্টোরি শুধু এইটুকুই না, এই স্টোরি আমি শুনছি কয়েকবার কয়েকবার। ঢাকার ভালো ভালো নাম করা স্টুডেন্টের কলেজের স্টুডেন্ট কিন্তু তারা সবাই এরকম না, বাট এরকম কিন্তু আছে। সো এই মিস্টেকটা করবা না ভাইয়া। বায়োলজি ফার্স্ট পেপার মানে উদ্ভিদ বিজ্ঞান, সেকেন্ড পেপার মানে প্রাণী বিজ্ঞান। এই জিনিসটা অন্তত পক্ষে একটু মনে রাখো, এই জিনিসটা অন্তত পক্ষে একটু মনে রাখো, ঠিক আছে? তো যেটা বলছিলাম, এই যে এই সাবজেক্টগুলো আগে ছিল এইটুকু, এখন ছিল এইটুকু। আগে এক একটা সাবজেক্টের বইয়ের সাইজ কত ছিল? সর্বোচ্চ 300 পৃষ্ঠা, সর্বোচ্চ 300 পৃষ্ঠা। তার মানে বায়োলজি বই ছিল 320টা, কেমিস্ট্রি বই ছিল 320টা, ফিজিক্স বই ছিল 320টা, 200 মধ্যে 300 পৃষ্ঠা। আর এখন একটা বায়োলজি ফার্স্ট পেপারের মধ্যে 350 থেকে 400 পৃষ্ঠা, বায়োলজি সেকেন্ড পেপারের মধ্যে 350 থেকে 400 পৃষ্ঠা, ফিজিক্স কেমিস্ট্রিতে আরো বেশি। অর্থাৎ পড়া আগের থেকে 3 গুণ বেশি বেড়ে গেছে, 3 গুণ থেকে 5 গুণ বেড়ে গেছে। পড়া আগের থেকে 3 গুণ থেকে 5 গুণ বেড়ে গেছে। সময় কি আমাদেরকে বাড়ছে? সময় কি আমরা বেশি পাচ্ছি? না ভাইয়া না, আমরা সময় বেশি পাচ্ছি না। আমরা এসএসসি লাইফে সময় পেতাম কত? আমরা এসএসসি লাইফে সময় পেতাম ক্লাস 9 থেকে ক্লাস 10, মোটামুটি 2 বছরের বেশি সময় পেতাম। আমরা পড়াশোনা করতাম জানুয়ারি থেকে শুরু করতাম, আমরা জানুয়ারি থেকে পড়াশোনা শুরু করতাম এবং ফেব্রুয়ারিতে যে পরীক্ষা দিতাম তার পরের বছর, অর্থাৎ 2 বছর 1 মাস, 25 মাস আমরা সময় পেতাম জাস্ট একটা বই পড়ার জন্য, বায়োলজি 14টা চ্যাপ্টার পড়ার জন্য। বায়োলজি 14টা চ্যাপ্টার পড়ার জন্য আমরা 25 মাস সময় পেয়েছি। আর কলেজ লাইফে বায়োলজি চ্যাপ্টার 12-12 24টা, স্কুল লাইফে চ্যাপ্টার ছিল 25টা, 14টা, কলেজ লাইফে চ্যাপ্টার হয়ে গেছে 24টা, 14 আর 24, এবং সময় 21 মাস। পুরো 2 বছর আমরা পুরোপুরি পাচ্ছি না। এবং 21 মাস তুমি যদি এখন থেকে শুরু করো বা এই মাস থেকে তুমি শুরু করো, অলরেডি আমাদের 1 মাস প্রায় শেষ হয়ে গেছে, অলরেডি আমাদের প্রায় 1 মাস শেষ হয়ে গেছে। যেদিন থেকে তোমাদের ফিজিক্স ম্যাথ সাইকেল শুরু হয়েছিল সেখান থেকে তোমার যদি কাউন্ট করতে তাহলে তুমি 21 মাস সময় পেতা। এখন তোমার সময় আছে 20 মাস। পড়া বেড়ে গেছে 5 গুণ, পড়া বেড়ে গেছে 5 গুণ, সময় আছে মাত্র তার থেকে কম, সময় আছে কম। তাহলে তোমাকে কি করতে হবে ভাইয়া? কষ্ট করতে হবে। এখন তুমি কলেজের স্টুডেন্ট ভাইয়া, তুমি এখন একজন কলেজের স্টুডেন্ট, কলেজে ভর্তি হতে যাচ্ছ, তোমাদের এখন অনেকের কলেজ কনফার্ম হয় নাই। কার কার নটরডেম, হলি ক্রস এবং সেন্ট জোসেফ কনফার্ম হয়েছে একটু কমেন্টে আমাকে জানাই দিও। মানে কে কে আছে যার হলি ক্রস, সেন্ট জোসেফ এবং নটরডেম কনফার্ম হয়েছে? তারা যাদের কনফার্ম হয়ে গেছে তারা তো রিল্যাক্স, বাকিদের কনফার্ম হইতে এখনো একটু সময় লাগবে, ঠিক আছে? ওকে, তো তুমি এখন কলেজের স্টুডেন্ট, বাট আসলে কি রিয়েলিটিটা কি? রিয়েলিটি হচ্ছে আগামী 2 বছরের মাথায়, 2 বছরের মাথায় তুমি কি হবা? তুমি ডাক্তার হওয়ার স্বপ্নে পদার্পণ হবা। 2 বছরের মাথায় তুমি ডাক্তার হবো না, ডাক্তার হতে তোমার আরো 5 বছর লাগবে, বাট ইউ আর দ্য ফিউচার ডক্টর, ইউ আর দ্য ফিউচার ডক্টর, ইউ আর দ্য ফিউচার ইঞ্জিনিয়ার, ইউ আর দ্য ফিউচার লয়ার, ইউ আর দ্য ফিউচার সায়েন্টিস্ট, ইউ আর দ্য ফিউচার ফার্মাসিস্ট, ইউ আর দ্য ফিউচার আর্কিটেক্ট, ইউ আর দ্য ফিউচার রিসার্চার, এনিথিং। কিন্তু তোমার এখন পরিচয় হচ্ছে তুমি একজন কলেজের স্টুডেন্ট। এই আগামী 2 বছর ডিফাইন করবে তুমি কি ফিউচার ডাক্তার হইতে পারবা কি পারবা না। তাহলে তোমার সময় কম, তোমার পড়া বেশি, তোমার লাইফের গোল অনেক বড়। তাহলে ইদানিং একটা ট্রেন্ড আসে না যে হাইপ অ্যান্ড রিয়েলিটি, তাহলে তোমার এভাবে বলতে হয় তোমার টাইম অ্যান্ড গোল। টাইম এইটুকু, গোল এতটুকু, ঠিক আছে? সো তুমি হচ্ছে ফিউচার ডাক্তার। তো দেখো ভাইয়া, তুমি যদি এখন এই জায়গায় তুমি দাঁড়ায় আছো 2024 সালে, 2024 সালে তুমি এখন এখানে দাঁড়ায় আছো, দিস ইজ ইউ। তোমার এখন হাতে 2টা রাস্তা খোলা আছে, তুমি পড়াশোনা করবা নাকি নতুন কলেজে ভর্তি হইছো, নতুন শহরে আসছো, একদম রং চং দেখে ঘুরবা। তোমার হাতে এখন 2টা অপশন আছে, তুমি কি করবা? তোমার, তুমি যখন কলেজে ভর্তি হবে তখন দেখবো অনেক ফেস্টিভ্যাল হবে, অনেক প্রোগ্রাম হবে, তুমি কি সেখানে যাবা নাকি তুমি পড়াশোনা করবা? যদি তুমি পড়াশোনা করো তোমার লাইফটা কি হবে?
কন্টেম্পেশন, পরিশ্রমের ভিতর দিয়ে যাইতে হবে। তুমি যদি পড়াশোনা করো, আবার কার জানি মাইক্রোফোন অন করা, তুমি যদি পড়াশোনা করো তাইলে তোমার একটা এ প্লাস পাওয়ার পসিবিলিটি বাড়বে এবং তুমি অ্যাডমিশন টেস্টে ভালো রেজাল্ট করতে পারবা এবং এর ফলে তুমি মেডিকেল কলেজ, বুয়েট অথবা ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ, বুয়েট অথবা ঢাকা ইউনিভার্সিটি বা XYZ বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার তোমার পসিবিলিটি থাকবে। কিন্তু তুমি যদি এই মিউজিক ফেস্ট, অমুক ফেস্ট, তমুক ফেস্ট, আড্ডা, চায়ের দোকানে আড্ডা, ড্রাগস, এসব জিনিসের মধ্যে বুধ হয়ে যাও, প্রেম প্রীতি এগুলোর মধ্যে যদি বুধ হয়ে যাও, সারা রাত বসে বসে চ্যাট করবা, সারা রাত বসে বসে চ্যাট করবা, ছেঁকা খায়া তুমি বেকা হয়ে ডিপ্রেশনে যাবা, ডিপ্রেশনে থেকে তুমি খাওয়া দাওয়া বন্ধ করে সারাদিন বসে বসে ঘুমাবা এবং এন্ড অফ দ্য ডে তোমার 2026 সাল চলে আসবে, তুমি কনফিউজড হয়ে যাবা, বাবা গো বাবা আমি কই যাব, তুমি কনফিউশনে পড়ে যাবা, তুমি কোথায় যাব, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে। এখন ডিসিশন ইজ ইয়োর্স। 2024 সালে তুমি এখানে দাঁড়ায় আছো, 2026 সালে তুমি কোথায় যেতে চাও, ডিসিশন ইজ ইয়োর্স। আচ্ছা, সিরাজুন্নেসা যদি ক্লাসে কন্ট্রিবিউটর, তুমি যদি প্রেজেন্ট থাকো, একটু মাইক্রোফোনটার কি করা যায় একটু দেখো, কোনখান থেকে নয়েজ আসতেছে সেটা একটু কুইকলি দেখো, ঠিক আছে? তো ভাইয়া, আমি এরকম অনেক স্টুডেন্টকে কলেজ লাইফে শুনতে দেখছি যে কলেজ লাইফে একটা প্রেম করছে, প্রেম করে জীবন মরণ সব শেষ তার, প্রেম করে সে ছ্যাঁকা খাইছে, ছ্যাঁকা হয়ে এরকম ব্যাকা হয়ে বসে আছে। সেই স্টুডেন্টই আমি যখন পড়াইতাম, সেই স্টুডেন্টই আমার কাছে এসে বলতেছে, ভাই একটা প্রেম করছিলাম, মেয়েটা আমাকে এরকম ছ্যাঁকা দিয়ে দিছে, ছ্যাঁকা দিয়ে দিছে, আমি তখন ব্যাকা হয়ে গেছি। ব্যাকা হয়ে গেছে, এটা তোর বলে না ভাই আমি এখন কি করব, আমার তো ভালো লাগে না, আমার বইয়ের পাতা খুললেই তার কথা মনে পড়ে যায়, আমার কানের মধ্যে খালি নোটিফিকেশন বাজে, কখন কোন সময় তার নোটিফিকেশন আসবে, আমি খালি তাকিয়ে থাকি কোন সময় ওই চ্যাট অ্যাক্টিভটাকে সবুজ হবে, কোন সময় তার সাথে আমি কথা বলবো, তাকে মেসেজ দিয়ে বসে থাকি, সে আমাকে রিপ্লাই দেয় না, এই রিপ্লাইয়ের কষ্টে আমার পড়ালেখা হয় না ভাই, এই বলে কান্নাকাটি। এবং দেখা যায় কি সে ভালো কিছু করতে পারে না, সে বলে ওকেই আমি ভালোবাসি, ওকে ছাড়া আমি কাউকে বাঁচতে পারবো না, আমার ভালোবাসা একমাত্র ওর, আমি জীবনে কোনোদিন আর কাউকে ভালোবাসতে পারবো না। আমি বলছিলাম তোরে কে বলছিল ভালোবাসতে ভাই? এই কলেজ লাইফে এই রিলেশনশিপ যে কত ক্ষতিকর একটা জিনিস, কত প্রবলেমেটিক একটা জিনিস, শুধুমাত্র কলেজ লাইফে না, পুরো রিয়েল লাইফে রিলেশনশিপ এবং প্রেম করবা তো ঠকবা, পুরো রিয়েল লাইফে পুরো জীবনে প্রেম করবা তো ঠকবা, করছো তো মরছো প্রেম, এই প্রেমের ফাঁদে পা দেওয়া যাবে না, ঠিক আছে? এবং প্রেমের ফাঁদটা কেমন, এই কলেজ লাইফে থাকা অবস্থায় অনেকের আসে এবং প্রীতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, আর একবার যদি লাগা যায় ছাইরা যায়, কিন্তু তারপরে আমি আবার যাই, মানে ওই যে বারবার বেলতলা যায়, কথা আছে না যে একজন ছেড়ে চলে গেছে, দুদিন পরে দেখা যাবে আবার আরেকজনের কাছে চলে গেছে, এরকম টাইপের কিছু ক্যাটাগরি পাবলিক আছে। তার মানে এই প্রীতির আঠা কখনোই লাগতে দেওয়া যাবে না, কলেজ লাইফে একদমই লাগতে দেওয়া যাবে না, ঠিক আছে? একদমই লাগতে দেওয়া যাবে না, যদি লাগাইছো বিপদে পড়ছে। এবং ডেঞ্জার জোন, এই যে এই SSC শেষ করার পরে HSC কলেজ শুরু হওয়ার আগ পর্যন্ত এই টাইমটা সব থেকে বেশি ডেঞ্জার জোন। এই টাইমে আমরা বড় হয়ে গেছি, এই টাইমে আমরা রাত জেগে ফোন চাপার একটা সুযোগ পেয়ে যাই, আব্বু আম্মু কিছু বলেও না এই সময়, কারণ ছেলে মেয়ে কি সে আছে, আরাম আছে, রিলেট করো রিলেট করো, আমরা এই সময় পার করে আসছি, একটু রিলেট করো তোমাদের সাথে মিলতেছে কিনা। এই সময় অনেক জায়গা থেকে মেসেজ আমার ফোনে আসে, তোমার কথা বলতেছি, যে মেসেজ কোনোদিন আসে নাই। এই সময় আমার ক্রাশ আমাকে মেসেজ দিয়ে ফেলে, যেই ক্রাশ আগে কোনোদিন আমাকে মেসেজ দেয় নাই। এই সময় এমন একটা মেয়ে বা ছেলে আমাকে টুক করে হাই বলে, যেই হাই আমি আগে কোনোদিন এক্সপেক্ট করি নাই, মনে মনে খালি ভেবে গেছি, এবং আমি কথা বলা শুরু করি, কথা বলতে বলতে রাত 1টা 2টা 3টা 4টা, আমি কথা বলতেই থাকি, এইভাবেই চক্র শুরু হয়, এভাবেই কিন্তু ধ্বংসের চক্র শুরু হয়, এভাবেই কিন্তু নষ্টের চক্র শুরু হয়। আমি আবারও বলতেছি, আজকে যদি আমার কথা ভালো নাও লাগতে পারে, আজকে তুমি এই স্টেজে থাকতে পারো, আজকে আমার কথা অপছন্দ হইতেও পারে, ভাই এগুলা কি বলে, ভাই কি বলে, বুঝবা সময় থাকতে, ঠিকই বুঝবা। সো এরকম চক্করে যদি কেউ অলরেডি পড়ে যাও, প্লিজ প্লিজ সাবধান হও। কেউ যদি এরকম চক্করে পড়ে যাও, জিজ্ঞাসা করি কেউ এরকম চক্করে পড়ছো কিনা, কেউ কিন্তু বলবে না পড়ছি, বাট মনে মনে কিন্তু ঠিকই বলতেছে, ও রে পইরা তো গেছি রে, ভাই কেমনে জানলো, ভাই কেমনে জানলো। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তাহলে এখন থেকে কেন শুরু করবেন ভাই, আমাদের তখন কলেজে শুরু হয় নাই, এখন থেকে কেন শুরু করতে হবে, কলেজ শুরু হওয়ার তো বহুত দেরি, কেন এখনই,
তাই না? কেন এখনই শুরু করব? ভাইয়া যেহেতু আমরা বায়োলজি পড়াবো, সেহেতু আমি ধরে নিচ্ছি তোমাদের ম্যাক্সিমামের ইচ্ছা মেডিকেল ভর্তি পরীক্ষা তুমি দিবা বা ডেন্টাল ভর্তি পরীক্ষা তুমি দিবা, অথবা ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা। কেউ কেউ এখানে আছে ইঞ্জিনিয়ারিং পড়বে, বাট বায়োলজি পড়তে হয় বলে ভর্তি হয়েছে। তো আমি প্রথমে একটু বলি, যদি ইঞ্জিনিয়ারিং ইচ্ছা থাকে তাহলে বলবো ভাই তোমার A+ পাওয়ার জন্য বায়োলজি পড়তে হবে, এবং এখানে তুমি বেস্ট জায়গায় আসছো যেখানে তোমাকে A+ পাওয়ার মতো বায়োলজি পড়ানো হবে, অ্যাডমিশনের জন্য বায়োলজি পড়ানো হবে। টার্গেট তোমার, তুমি কতটুকু রাখবে এটা তোমার ইচ্ছা। এখন এখন থেকে কেন করব, মেডিকেল পার্সপেক্টিভ থেকে একটু কথা বলি। দেখো মেডিকেলের মার্কস ডিস্ট্রিবিউশনটা আমি এখানে লিখে রাখছি। মেডিকেলের মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখো, আমি একটু লাস্ট থেকে দেখাই, শেষ থেকে দেখাই কি লিখছি দেখো। মেডিকেল ভর্তি পরীক্ষায় মেরিট স্কোর মানে যেই নাম্বারটা আসে, বলে রাখা বলো MBBS এ এখন পর্যন্ত সিট আছে প্রায় টেনে টুনে 5,000-এর মতো, ডেন্টালে আছে প্রায় 600-এর মতো, তাহলে 5,600। তো মেরিট স্কোর, যেই স্কোর দিয়ে তোমার নাম্বারটা দেওয়া হবে সেটা হবে 300 মার্কে। যে 300 মার্কের মধ্যে পরীক্ষা বা টেস্ট স্কোর থেকে 100 মার্ক এবং জিপিএ থেকে আসবে 200 মার্ক। ঠিক আছে, তাহলে টেস্ট স্কোর থেকে আসবে 100 মার্ক, জিপিএ থেকে আসবে 200 মার্ক। জিপিএ এর 200 মার্কটা তোমাদেরকে বুঝাই। এসএসসি তুমি পাস করেছো, তোমার একটা জিপিএ আছে, ধরো জিপিএ 5 বা জিপিএ 4 বা জিপিএ জেনথিং, সেটাকে 15 দিয়ে গুণ করতে হবে। তাহলে এসএসসির জিপিএ আসলে 5, সেটাকে তুমি 15 দিয়ে গুণ করলে 75। তাহলে এসএসসি থেকে এই জিপিএ স্কোর থেকে তোমার 75 মার্ক আসতেছে। এবং ধরে কেউ 4.75 পাইছো, ওটাকে 15 দিয়ে গুণ করো, তাই তুমি বুঝতে পারবা 75-এর মতো তুমি কত পাচ্ছ। তুমি কিন্তু আগে থেকেই পিছিয়ে যাবা যদি তুমি এসএসসিতে কম মার্ক পাও, বাট সমস্যা নাই। অনেকে দেখা গেছে যে জিপিএতে 10 নাম্বার কম রেখেও চান্স পাইছে, এটা হয়। এইচএসসিতে যা পাবা তাকে 25 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5×25 125, এই হচ্ছে 125 যোগ 75 সমান সমান 200। এই হচ্ছে 200 মার্ক, যে 200 মার্ক তোমার জিপিএ থেকে আসবে। তাহলে বুঝতে পারতেছো এসএসসি যা হওয়ার হয়ে গেছে। এসএসসি যদি আলহামদুলিল্লাহ তোমার জিপিএ 5 থেকে তুমি 75 পেয়ে গেছো ওই 200-এর মধ্যে, কিন্তু এসএসসি তোমার যদি খারাপ হয়ে থাকে এইচএসসিতে কোনোভাবেই A+ মিস করা যাবে না। এবং এইগুলা অপশনাল মার্ক সহ, মানে অপশনাল যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা এখানে ইনক্লুডিং করা দরকার নেই, মানে সবগুলো যুক্ত করে A+ পাইলেই হবে। মানে সবগুলো সাবজেক্টে আলাদা আলাদা A+ পাইতে হবে এমন না, অপশনাল সহ A+ পাইলেই এখানে জিপিএ 5 কাউন্ট করা হবে। সো কেউ যদি 4.67 পেয়ে থাকেও, তাহলে এই যে একজন বলছো 4.67 পাইছি, তাহলে 4.67 যদি তুমি পেয়ে থাকো, তাহলে আমি এখন হিসাব করে দিচ্ছি তোমাকে। তাহলে 15 গুণ 4.67 বিয়োগ 75, তুমি হচ্ছে 4.9 নাম্বার পিছায় আসো। কোনো ব্যাপার না বাবা, কোনো ব্যাপার না। তুমি জাস্ট এইচএসসিতে এনিহাও জিপিএ 5 এনশিওর করো, এইচএসসিতে যদি 125 মিস না যায়। তোমার 5 মার্ক কাটা গেছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। 10 নাম্বার জিপিএ থেকে 10 নাম্বার কাটা যেও, ওই পরীক্ষায় টেস্ট করে 100-এর মধ্যে ভালো নাম্বার পেয়ে অনেকে চান্স পেয়ে গেছে। ঠিক আছে, সো তোমার যদি 10 নাম্বারও তুমি পিছায় থাকো কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখন দেখো আমরা একটু দেখি সাবজেক্ট থেকে, মানে টেস্ট স্কোর যেটা 100 নাম্বার, সেটা দেখি কিভাবে আসে। খেয়াল করো, বায়োলজি থেকে আসবে 30 মার্ক, বায়োলজি থেকে আসবে কত মার্ক? 30 মার্ক। কেমিস্ট্রি থেকে আসবে কত মার্ক? কেমিস্ট্রি থেকে আসবে 25 মার্ক। ফিজিক্স থেকে 20 মার্ক, ইংলিশ থেকে 15 মার্ক, জেনারেল নলেজ থেকে 10 মার্ক। জেনারেল নলেজ মানে সাধারণ জ্ঞান। এর মধ্যে বলে রাখি, জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান তুমি যখন মেডিকেলের জন্য প্রস্তুতি নেবে ওই সময় পড়লেই চলবে, এখন এত প্যারা নেওয়ার দরকার নাই। ইংলিশ 15 নাম্বার খুবই ইজি, 15-এর মধ্যে 12-13 সহজে তুলে ফেলা যায়, যা ইংলিশের বেসিক শক্ত, এইচএসসির প্রিপারেশন দিয়ে হয়ে যাবে। মেডিকেলের ফিজিক্স সব থেকে ইজি, মেডিকেলের ফিজিক্স সব থেকে ইজি। এখানেও 20-এর মধ্যে চাইলে যে কেউ 14-15 তুলতে পারে যারা যদি বেসিক ক্লিয়ার থাকে। মেডিকেল কেমিস্ট্রি একটু টাফ, বেসিক ক্লিয়ার থাকতে হবে এবং প্রথম থেকেই একটু পড়াশোনা করতে হবে। তবে মেডিকেলের সব থেকে টাফ জায়গা হচ্ছে এই বায়োলজির 30 মার্ক। এই বায়োলজির 30 মার্ক হচ্ছে মেডিকেলের সব থেকে টাফ জায়গা, যেখানে উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান, বোটানি এবং জুলজি থেকে প্রশ্ন আসে। কখনো বোটানি থেকে বেশি আসে, কখনো জুলজি থেকে বেশি আসে। এটা কখনো ফিক্সড না যে উদ্ভিদ বিজ্ঞান থেকে 15টা আসবে, প্রাণী বিজ্ঞান থেকে 15টা আসবে, এটা কখনো ফিক্সড না, মিক্সড করে আসতে পারে। সো এইটাই সব থেকে টাফ, সব থেকে কঠিন প্রশ্ন এখান থেকে হয়। 30 নাম্বারের প্রশ্ন সব থেকে কঠিন হয়, এবং 30 নাম্বারের মধ্যে ভালো মার্ক পাইতে চাইলে তোমাকে প্রথম থেকে পড়াশোনা করতে হবে। এই 30 নাম্বারের জন্য তোমার যে কষ্টটা করতে হবে তা বাকিগুলোর কষ্টের ডাবল থেকে ডাবল। সো এই জন্যে তোমার এখন থেকেই শুরু করতে হবে। তো তোমরা যে ব্যাচে ভর্তি হইছো, এই ব্যাচ তোমাদেরকে কি কি সুবিধা দিবে? তোমাদের রেগুলার লাইভ ক্লাস থাকবে, তোমাদের যেভাবে রেগুলার লাইভ ক্লাস হচ্ছে সেই লাইভ ক্লাস থাকবে। ঠিক আছে, সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস, রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 7টায়, রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 7টায়। পরশুদিন রবিবার সন্ধ্যা 7টা থেকেই রাজীব হোসেন সরকার ভাইয়া তোমাদের
বায়োলজি ক্লাস করানো শুরু করে দিবেন, ঠিক আছে, এবং কোষ গঠন পড়ানো শুরু করবেন, ঠিক আছে। তারপর তুমি রিভিশন ক্লাস পাবা, একটা চ্যাপ্টার শেষ হওয়ার পর রিভিশন ক্লাস পাবা। এই ক্লাসগুলো তোমাদের আরো কিছু ভাইয়া আপু আছেন যারা কিনা বিভিন্ন মেডিকেল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ে তারা নেবেন। আমরা তোমাদের লেকচার ক্লাস নিব, রিভিশন ক্লাসগুলো সেই ভাইয়া আপুরা নেবেন। থাকবে এক্সামের সলভ ক্লাস, তোমাদের ডেইলি এক্সাম থাকবে, তোমাদের মেগা এক্সাম থাকবে একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে। ডেইলি এক্সাম মোটামুটি 3-4টা ডেইলি এক্সাম হওয়ার পর প্রতি সপ্তাহে একটা করে সলভ ক্লাস নেওয়া হবে, যে সলভ ক্লাসে ওই এক্সামের প্রশ্নগুলো সলভ করে দেওয়া হবে। এমসিকিউ এন্ড সিকিউ বেসড ক্লাস, আমরা যখন ক্লাস নিব সেই ক্লাসগুলোর মধ্যে এমসিকিউ এবং সিকিউ তোমাদের প্র্যাকটিস করাই দিব, এটা তোমাদের এক্সট্রা ফিচার। এই ফিচারটার মধ্যে সিকিউ ফিচারটা আসলে আগের ব্যাচের স্টুডেন্টরা সেভাবে পায় নাই, তোমরা ফার্স্ট টাইম পেয়ে যাচ্ছ। এবং ফাইনাল মেগা এক্সাম, একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে সেই চ্যাপ্টারের উপর মেগা এক্সাম নেওয়া হবে। যেমন কোষের গঠন চ্যাপ্টার দিয়ে শুরু হবে, সেই চ্যাপ্টার শেষ হওয়ার পর একটা মেগা এক্সাম নেওয়া হবে, মেগা এক্সামের মেগা পুরস্কার দেওয়া হবে, মেগা এক্সামের জন্য মেগা একটা পুরস্কার দেওয়া হবে। তো এইভাবে তুমি আগে যেতে পারো আমাদের সাথে। প্রশ্ন হচ্ছে কলেজ লাইফে কোন বই কিনবো, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ কলেজ লাইফে এসে তোমরা এইটুকু অলরেডি জেনে গেছো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স সাইকেলগুলো থেকে, যে কলেজ লাইফে এসে বোর্ড থেকে কোনো সুনির্দিষ্ট বই ফ্রিতে দেওয়া হয় না। আগে তো আমরা বোর্ড থেকে ফ্রি বই পেতাম, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি একটা বই আমরা পড়তাম। কলেজ লাইফে এসে কোনো বই বোর্ড থেকে তো ফ্রি দেওয়া হচ্ছে না, বোর্ড থেকে কিছু বইকে অনুমোদন করা হয়েছে, যেই বইগুলো তুমি কালেক্ট করবা, বিভিন্ন লেখকের বই, বিভিন্ন লেখকের বই। তো বিভিন্ন লেখক কি বিভিন্ন জিনিস লেখে না, একটা কারিকুলাম বা একটা সিলেবাস বোর্ড থেকে লিখে দিয়ে দেওয়া হয়েছে যে এই সিলেবাস অনুযায়ী বই লিখতে হবে। অর্থাৎ কোষের গঠনের ধরো একটা টপিক, প্রথম কোষের সৃষ্টি, এটা সকল রাইটারই লিখবেন। কেউ মানে প্রত্যেকেই মানে সেম জিনিসই লিখবেন, এক একজন এক একজনের ভাষায় বা এক এক রকমের কনসেপ্ট ব্যবহার করে। ফিজিক্সের ক্ষেত্রে কনসেপ্ট আবার সেমই থাকবে, মানে মোদ্দা কথা হচ্ছে টপিক সেম, কোনো বই ইনফরমেশন বেশি, কোনো বই ইনফরমেশন কম। যেমন ধরো কোনো বইয়ে কোষের গঠন চ্যাপ্টারে ইনফরমেশন বেশি দেওয়া থাকবে তো কোষ বিভাজনে কম থাকবে, কোনো বইয়ে কোষের গঠনে কম থাকবে তো কোষ বিভাজনে বেশি থাকবে, দ্যাটস ইট। সো সেই হিসাব করলে জাস্ট একটা রাইটারের বই কিনলেই যথেষ্ট। কারণ বোর্ড থেকে যেহেতু বইগুলোকে অনুমোদন দেওয়া হয়েছে, তাহলে প্রত্যেকটা বই বোর্ডের জন্য পর্যাপ্ত পরিমাণ তথ্য দিয়েই তৈরি। তার মানে উদ্ভিদ বিজ্ঞানের জন্য একটা এবং প্রাণী বিজ্ঞানের জন্য একটা বই কিনে তুমি তোমার বোর্ড পরীক্ষায় A+ পাইতে পারো। তো তোমার ইচ্ছা যদি হয় ইঞ্জিনিয়ারিং এ চান্স পাওয়া, তোমার ইচ্ছা যদি হয় ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, তাহলে আমি বলবো তুমি জাস্ট একটা রাইটারের বই যদি তুমি কালেক্ট করো, উদ্ভিদ বিজ্ঞানের জন্য একটা, প্রাণী বিজ্ঞানের জন্য একটা, তোমার জন্য এনাফ। বাট তুমি যদি মেডিকেলের জন্য পড়তে চাও তাহলে এমন একটা বই চুজ করো যেখান থেকে মেডিকেলে বেশি প্রশ্ন আসে। মেডিকেলের জন্য অনেক সময় এক্সট্রা ইনফো থেকে প্রশ্ন আসে, ফিক্সড বই তো আসেই, তার পাশাপাশি অন্যান্য রাইটারের বই থেকেও ইনফরমেশন থেকে প্রশ্ন আসে। সো এই জন্য উদ্ভিদ বিজ্ঞানের জন্য তোমরা আবুল হাসান স্যারের বইটা মাস্ট ফলো করবা, যেটা আমরা তোমাদেরকে ফলো করাবো। পাশাপাশি আজিবুর রহমান স্যারের একটা বই আছে যেটা কিনা অক্ষরপত্র পাবলিকেশনে, সেটা খুব ভালো। এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় আজিবুর রহমান স্যারের বই থেকে হুবহু লাইন উঠাই দেওয়া হয়েছে, কয়েকটা প্রশ্নে হুবহু লাইন উঠাই দেওয়া হয়েছে। যদি তুমি টেস্ট করতে চাও তাহলে তুমি আগের বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন বের করে দেখো, ডেঙ্গু থেকে একটা প্রশ্ন আসছে, মাশরুম থেকে একটা প্রশ্ন আসছে, তারপরে জীব প্রযুক্তি চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসছে, একদম আজিবুর রহমানের স্যারের বইয়ের লাইন হুবহু ওইখান থেকে প্রশ্নটা করা হয়েছে। তার মানে কি আবুল হাসান স্যার থেকে আসে না, আসছে, আবুল হাসান স্যারের থেকেই বেশি আসছে, পাশাপাশি আজিবুর রহমান স্যারের বই থেকেও প্রশ্ন আসছে। সো এই দুটো তোমরা কাইট করতে পারো, বাট আমরা পড়াবো আবুল হাসান স্যারের বই, এটাই তোমার কলেজ লাইফের জন্য এনাফ। প্রাণী বিজ্ঞানের জন্য গাজী আজমল স্যারের বই, এটা আমরা ফলো করব। পাশাপাশি আব্দুল আলিম স্যারের বই, এটাও মেডিকেলের জন্য গুরুত্বপূর্ণ। মাজেদা ম্যাডামের বই, এটাও মেডিকেলের জন্য গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। তো এটা হচ্ছে আবুল হাসান স্যারের বই, এটা তোমরা অবশ্যই কালেক্ট করবা। এবং এটা গাজী আজমল স্যারের বই, এটাকে তোমরা অবশ্যই কালেক্ট করবে, যে বাঘের ছবিওয়ালা বই আর সবুজ কোষের ছবিওয়ালা বই, এটা অবশ্যই কালেক্ট করবা। এটা হচ্ছে আজিবুর রহমান স্যারের বই, অক্ষরপত্র পাবলিকেশনের, এটা অনেক ভালো বই। বাঘের ছবিওয়ালা আরেকটা বই, এটা আলিম স্যারের বই। এটা হচ্ছে মাজেদা ম্যাডামের বই। আরেকটা আছে নুরি পারভিন ম্যাডামের বই, ওটাও ভালো প্রাণী বিজ্ঞানের জন্য। পাশাপাশি আমাদের এসিএস থেকে স্পেশাল প্র্যাকটিস শিট বা প্রিমিয়াম প্র্যাকটিস শিট তোমাদেরকে দেওয়া হবে। সেই প্র্যাকটিস শিটগুলোও তোমাদের জন্য এনাফ। তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তোমার জন্য আলাদা কোনো গাইড বই প্রয়োজন নাই, তুমি মেন বই এবং প্র্যাকটিস শিট পড়বা, তোমার জন্য এনাফ। মেন বই অ্যান্ড প্র্যাকটিস শিট। পাশাপাশি তুমি যদি সহায়ক বই কিনতে চাও তাহলে তুমি টিফিন বায়োলজি বইটা কিনতে পারো, রাজীব হোসেন সরকার ভাইয়া টিফিন বই, তোমার বায়োলজির কনসেপ্ট অনেক ভালো হবে। আর তুমি যদি এক্সামের প্র্যাকটিস করতে চাও তাহলে নিউরন বই, বায়োলজি বই একটা বই আছে আমার লেখা আর সৌরভ ভাইয়ার লেখা, তো ওই বইটা এখন আপডেট হচ্ছে, এটা এখনই কেনার দরকার নেই, সামনে নতুন এডিশন আসবে, তখন তোমরা যদি চাও তাহলে কিনতে পারো। বাট এই বই এবং প্র্যাকটিস শিট হইলেই এনাফ।
এগুলো হচ্ছে এক্সট্রা কালেকশন। কেউ যদি বায়োলজি নিয়ে ফ্যাসিনেটেড থাকো তার জন্য টিফিন বায়োলজি বই, কনসেপ্ট অনেক সুন্দর করে দেওয়া তোমাদের রাজীব ভাইয়ার। আর কেউ যদি এখন থেকে অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিতে চাও তার জন্য নিউরন বায়োলজি বই, বাট সেটা যখন নতুন আপডেট আসবে তখন, এখন নিউরন বায়োলজি বই কেউ কিনতে যায় না। ঠিক আছে, তো এই হচ্ছে বুক লিস্ট। তবে আবারও বলবো এই তিনটা জিনিস হলেই চলে। ঠিক আছে, এগুলা হচ্ছে এক্সট্রা এক্সট্রা। ঠিক আছে, প্র্যাকটিস শিট পড়লে কি এক্সট্রা রাইটারের বই না পড়লেও হবে না? এক্সট্রা রাইটারের হিসাব আলাদা, ওটা আমরা ক্লাসেই তোমাদের দেখাই দিব। এক্সট্রা রাইটারের যে জিনিসগুলো আছে এগুলো আমরা ক্লাসের মধ্যে তোমাদের পড়াই দিব। প্র্যাকটিস শিট হচ্ছে অন্য জিনিস, দেখাচ্ছি তোমাদের প্র্যাকটিস শিট কি। এই হচ্ছে প্র্যাকটিস শিট। তোমাদের প্রথম সাইকেলের জন্য কোষের গঠন, কোষ বিভাজন এবং অণুজীব চ্যাপ্টারের জন্য এরকম প্র্যাকটিস শিট দেওয়া হবে। যে প্র্যাকটিস শিটের নমুনা আমি একটু পরে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, প্র্যাকটিস শিটের নমুনা আমি একটু পরে তোমাদেরকে দেখাবো, এখনই দেখাই দিই। তারও প্র্যাকটিস শিটের নমুনাটা আমি তোমাদের এখনই দেখাই দিই। এই দেখো প্র্যাকটিস শিট, এই প্র্যাকটিস শিটটা এখন আন্ডার ডেভেলপড। প্র্যাকটিস শিট এটা এখন আন্ডার ডেভেলপড। আশা করছি পরশু দিনের মধ্যে তোমরা প্র্যাকটিস শিট পেয়ে যাবা প্রথম ক্লাসের আগেই। তো এই হচ্ছে প্র্যাকটিস শিট, ধরো কোষের গঠন। আবারও বলে রাখছে এটা কিন্তু আন্ডার ডেভেলপিং, এটা এখনো কাজ চলতেছে এই প্র্যাকটিস শিটে। খেয়াল করো প্র্যাকটিস শিটের শুরুতেই কি আছে, বিগত বছরের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন কোন চ্যাপ্টারে, কোষের গঠন। এই দেখো মে 19 মেডিকেল ভর্তি পরীক্ষা 2019, তারপর দেখো মে 19, তারপর দেখো মে 19, মে 13 মেডিকেল ভর্তি পরীক্ষা 2013 সালের প্রশ্ন, মে 4 মেডিকেল ভর্তি পরীক্ষা 2004 সালের প্রশ্ন, তারপর ডে 20 ডেন্টাল ভর্তি পরীক্ষা 2020 সালের প্রশ্ন, ডেন্টাল 19, মেডিকেল 11, ডেন্টাল 18, ডেন্টাল 2000, ডেন্টাল 2009, ডেন্টাল 2020, ডেন্টাল 2009, মেডিকেল 2011, মেডিকেল 2020। সো এরকম করে মেডিকেল ভর্তি পরীক্ষায় এই কোষের গঠন চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসছে সেটা এখানে ঢুকাই দেওয়া হয়েছে। এবং নিচে দেখো আনসারও দিয়ে দেওয়া হয়েছে। এই চ্যাপ্টারে দেখো কয়টা প্রশ্ন, 18টা প্রশ্ন না, 18 প্রশ্নের আনসারটা কি এটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। 18টা 19টা প্রশ্ন, 19 নাম্বারটা কোথায় গেল, অপস, 18টা প্রশ্ন। আমি আবার বলে রাখি এটা কিন্তু আন্ডার ডেভেলপিং, এটা এখন কাজ চলতেছে, খুব দ্রুত শেষ হয়ে যাবে এটা। এরপরে দেখো বিগত বছরের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন। তাহলে প্রথমে মেডিকেল গেল, এবার বিশ্ববিদ্যালয়। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় 2014-15, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2011-12, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2019-20, রাজশাহী বিশ্ববিদ্যালয় 2019-20, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2022-23, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2011-12, ঢাকা ডিসি মানে কি ভুলে গেলাম তো, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় 2018-19। তার মানে এরপরে হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো দেওয়া আছে এবং আনসার সহ দেওয়া আছে। গেল তো ঢাকা ইউনিভার্সিটি গেল, মেডিকেল মানে ইউনিভার্সিটি গেল, মেডিকেল গেল। তারপরে তোমরা কি পাবা, তারপরে পাবা বোর্ড প্রশ্ন। আমি প্রত্যেকটা পেজের একটা করে কপি দিছি, আসলে অনেকগুলো প্রশ্ন থাকে, মেডিকেল ভর্তি পরীক্ষা আরো প্রশ্ন আছে এই কোষের গঠনে, সে একটা পেজ আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে। তারপরে বোর্ড প্রশ্ন, তারপর ঢাকা বোর্ড 2022 উদ্দীপকের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কাকে বলা হয়, গোলজি বস্তুকে। নিচের কোনটিকে জৈব মুদ্রা উৎপাদিত হয়, এটিপি কোথায় তৈরি হয়, মাইটোকন্ড্রিয়া। ঢাকা বোর্ড 2022। তারপর দেখো রাজশাহী বোর্ড 2022, দিনাজপুর বোর্ড 2022, তারপর দেখো যশোর বোর্ড 2022 প্রশ্নগুলো দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ বোর্ড পরীক্ষার প্রশ্ন এখানে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে প্রথমে মেডিকেল, তারপর ইউনিভার্সিটি, তারপর বোর্ড। আরো বেশি অনুশীলন, এটুকুতে তুমি শান্ত না, ঠিক আছে, তোমাকে আরো বেশি অনুশীলন করানো হবে। এগুলা আমাদের স্পেশাল বানানো প্রশ্ন, আমার, তোমাদের রাজীব ভাইয়ার, আমাদের কিছু জুনিয়র টিচার আছেন, তোমাদের তোমাদের সিনিয়র ভাই আপু, সবাই মিলে এই প্রশ্নগুলো বিশেষভাবে তৈরি করা প্রশ্ন। ঠিক আছে, তারপরে যারা আরো উচ্চতর প্রস্তুতি নিতে চাও এই জন্য কিছু স্পেশাল প্রশ্ন, উচ্চতর প্রস্তুতির জন্য কিছু স্পেশাল প্রশ্ন, এগুলো একটু টেকনিক্যাল প্রশ্ন। যেমন ধরে কি দিছে এগুলো, বাট এগুলো হচ্ছে যারা একটু উচ্চতর প্রস্তুতি নিতে চাও, গোলজি বস্তুর সাথে মিলাবা কি মেলে, গোলজি বস্তুর সাথে কি মেলে, তার অক্সিজেনের সাথে কি মেলে, ক্লোরোপ্লাস্টের সাথে কি মেলে। যে ক্লোরোপ্লাস্ট হচ্ছে কোষের ঘর, ঠিক আছে, নিউক্লিয়াস হচ্ছে কোষের মগজ, তারপর হচ্ছে এরকম বিভিন্ন রকমের আছে এগুলা। সো এগুলো তুমি এখানে মিলাইতে পারবা, এগুলো হচ্ছে এক্সট্রা জানার জন্য। ঠিক আছে, এরপরে কি দেখো, ওয়াও, গাইড কেনা লাগবে না, গাইড কেনা লাগবে না, জ্ঞানমূলক প্রশ্ন। কোষ কাকে বলে, কোষবিদ্যা কাকে বলে, প্রকৃত কোষ কাকে বলে, সাইক্লোসিস কাকে বলে, কূপ কাকে বলে, ফ্লিপ ফ্লুপ মুভমেন্ট কাকে বলে। ঠিক আছে, দেখছো। তারপরে কি, ওয়াও, অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্ন কি আছে, মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস কেন বলা হয়, রাইবোসোমকে সার্বজনীন অঙ্গাণু কেন বলা হয়, তারপরে ফুলের পাপড়ি রঙিন কেন হয়, অনুধাবনমূলক প্রশ্ন। ঠিক আছে, অনুধাবনমূলক প্রশ্ন। তারপর দেখো সৃজনশীল প্রশ্ন,
জ্ঞানমূলক গেল, অনুধাবন গেল। এবার এই চ্যাপ্টার থেকে প্রত্যেকটা টাইপ থেকে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে এবং সেই সৃজনশীল প্রশ্নের জন্য গ আর ঘয়ের আনসার তুমি কিভাবে লিখবা এটাও মোটামুটি দিয়ে দেওয়া হয়েছে। তবে এই গ ঘয়ের আনসারটা আমরা ছোট করে দিব, এটাকে তোমাদের নিজেদের করে সুন্দর করে সাজাই নিতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু ছোট করে হিন্দি দিব, হিন্দি দিব, তোমরা সুন্দর করে সাজাই নিবা। তাহলে এই পাচ্ছ তোমরা কোথায়, তোমাদের প্র্যাকটিস শিট। প্র্যাকটিস শিটের শেষে কি আছে, মাস্টার ইনফো শিট, এই পুরো চ্যাপ্টারের সামারি, এই পুরো চ্যাপ্টারের সামারি। এই মাস্টার ইনফো শিটের লাইনগুলো তোমরা যদি পড়ো, এই লাইনগুলো থেকে দেখবে ম্যাক্সিমাম এমসিকিউ তোমার কমন পড়বে। তবে বলতেছি না এটা যে 25টার মধ্যে 25টাই কমন পড়বে, বলতেছি না এটা যে 100টাই কমন পড়বে, বাট এই মাস্টার ইনফো শিটে কি করা, এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ লাইনগুলো এখানে দিয়ে দেওয়া আছে। এইগুলো তোমরা যদি প্র্যাকটিস করো দেখবা এই লাইনগুলো থেকে ম্যাক্সিমাম এমসিকিউ তোমার কমন পড়ে গেছে। আর লাস্টে কি আছে, এবার নিজেকে যাচাই করো, এবার নিজেকে যাচাই করো। এটা আবার কি, তোমাদের বোর্ড পরীক্ষায় 25টা এমসিকিউ থাকে, এইখানে এই পুরো চ্যাপ্টারের উপর আমাদের বানানো 25টা এমসিকিউ দেওয়া আছে। এটা তোমরা একদম লাস্টে প্র্যাকটিস করবা, একদম লাস্টে প্র্যাকটিস করবে। এবং এটার পরে একটা ওএমআর শিট প্র্যাকটিসের জন্য তোমাদেরকে দেওয়া থাকবে, যে ওএমআর শিট তোমরা নিজেরা প্রিন্ট করে প্র্যাকটিস করবা। তো এই যে এই পুরো কোর্স মানে প্র্যাকটিস শিট, যেটাকে আমরা এমনভাবে বানাইছি যে তোমরা সব থেকে কম খরচ এটাকে প্রিন্ট করতে পারো, এটার পিডিএফ আমরা তোমাদেরকে দিব, এটার পিডিএফ আমরা তোমাদেরকে দিব। এবং এই পিডিএফটা তোমরা নিজেরা কি করবা, নিজেরা প্রিন্ট করে নিবা এবং প্রিন্ট করে বাসায় বসে প্র্যাকটিস করবা। ইনশাআল্লাহ এইগুলো প্র্যাকটিস করার পরে তোমাদের আর কিছু লাগবে না। ঠিক আছে, এইগুলো প্র্যাকটিস করার পরে তোমাদের আর তেমন কিছু প্রয়োজন পড়বে না, বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। তো প্র্যাকটিস শিট কোথায় পাবা, প্র্যাকটিস শিট তোমাদের ড্রাইভ লিঙ্ক দিয়ে দেওয়া হবে প্র্যাকটিস শিটের জন্য, প্র্যাকটিস শিটের জন্য তোমাদের ড্রাইভ লিঙ্ক দিয়ে দেওয়া হবে, সেটা তোমরা নিজেরাই পেয়ে যাবা, টেনশনের কিছু নাই। আর তোমরা নিজেরা প্রিন্ট করে নিতে পারবা। ঠিক আছে, এই ভাই আগে বই পড়বো না ক্লাস করব, আগে আমি যে টপিকটা ক্লাসে পড়াবো বা আমরা যে টপিকটা ক্লাসে পড়াবো সেই টপিকটা যদি তুমি আগে একটু বই থেকে দেখে আসো তোমার জন্য ভালো হবে। এখন দেখো প্র্যাকটিস শিটের মান এবং প্রশ্নের পরিমাণ দেখো, 2024 সালে যত প্রশ্ন ছিল, প্রশ্নের মান যেরকম ছিল, 2025 সালে এসে প্রশ্নের মান 25 ব্যাচকে আমরা 20% ইনক্রিজ করছিলাম। কিন্তু এইচএসসি 26 ব্যাচে এসে 23, 24, 25-এর পর 3 বছর পার হয়ে আমাদের প্র্যাকটিস শিটগুলো এত ডেভেলপ হয়েছে যে আমরা বলতে পারি আমাদের 2024 সালের প্র্যাকটিস শিট থেকে 2026 সালের প্র্যাকটিস শিটগুলো, 26 ব্যাচের প্র্যাকটিস শিটগুলো আগের থেকে 60% বেটার হবে, 60% বেশি প্রশ্ন সম্বলিত হবে। অর্থাৎ আমরা আমাদের প্র্যাকটিস শিটগুলোকে আগের থেকে আরো বেশি কি করছি, ডেভেলপ করছি। ঠিক আছে, ক্লাসের ব্যবস্থাটা কি, আমরা একটা সময় খেয়াল করতাম যে স্টুডেন্টরা বেশি ক্লাস করতে পছন্দ করতো, কিন্তু এখন আমরা দেখি কলেজ থাকে, প্রাইভেট থাকে, অনেক কিছু থাকে, এত কিছুর পরে আবার অনলাইনে ক্লাস করা, এত ঘন্টা ক্লাস করাটা খুবই ডিফিকাল্ট। এই জন্য আমরা 2026 ব্যাচে এসে কি সিদ্ধান্ত নিচ্ছি, 26 ব্যাচে এসে সিদ্ধান্ত নিচ্ছি আমরা আমাদের ক্লাস সংখ্যা কমাবো, ক্লাসের ডিউরেশন কমাবো। এতে অনেকের মন খারাপ হয়ে যেতেছে, না ভাইয়া মন খারাপ না, আমরা আগে যা পড়াইতাম তার থেকে আরো ডিটেলসে আরো ডিপে পড়ানোর চেষ্টা অবশ্যই করব, কারণ দিন দিন যায় পড়ানোর কোয়ালিটি ডেভেলপ হয়, বাট আগে থেকে কম সময়ে কম সংখ্যক ক্লাসে সেটা শেষ করার চেষ্টা করব, যাতে তোমরা নিজেরা পড়ার জন্য সময় পাও। যার কারণে আগের ব্যাচ লালগুলায়, আগের ব্যাচ নীল যেটা এইচএসসি 25 ব্যাচে, যেখানে কিনা আমরা কোর্সের গঠনে লেকচার লেগেছিল 16টা, সেটাকে এবার আমরা 10 থেকে 12 লেকচারের মধ্যে শেষ করার চেষ্টা করব, যাতে করে তোমরা নিজেরা পড়ার জন্য সময় পাও। এর মানে কি আমরা ক্লাসের কোয়ালিটি হ্যাম্পার করবো? মোটেও না, ক্লাসের কোয়ালিটি হ্যাম্পার হবে না, বরঞ্চ আগে যা পড়তো তাতে কম্প্যাক্ট ক্লাস হবে। এই জন্য লাস্ট 6 মাস ধরে আমরা অনেক স্টাডি করছি, অনেক পড়াশোনা করছি, যাতে করে কিভাবে ক্লাসগুলোকে আরো বেশি ইন্টারেস্টিং, আরো বেশি শর্ট সময়ের মধ্যে বেশি ইনফরমেশন তোমাদেরকে দেওয়া যায়। তার মানে কি ইনফরমেশন কনসেপ্ট আগের থেকে বেশি ক্লিয়ার হবে, বাট সময় আগের থেকে কম লাগবে। ঠিক আছে, এই ডিসিশনটা আমরা নিছি। তোমাদের রাজীব ভাইয়া অবশ্যই ক্লাসগুলোকে খুব সুন্দর করে কনসেপ্ট দিয়ে তোমাদেরকে পড়াবেন, লজিক দিয়ে তোমাদেরকে পড়াবেন। আর আমি তোমাদেরকে চেষ্টা করব রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে, রিয়েল লাইফ এক্সাম্পল দেখিয়ে তোমাদেরকে পড়ানোর জন্য, যার জন্য আমি বেশ কিছু অ্যানিমেশন সিমুলেশন ব্যবহার করব, এরকম অ্যানিমেটিভ ভিডিও দিয়ে তোমাদেরকে পড়াবো। এগুলো কিন্তু প্রাণীবিজ্ঞানে এগুলো বেশি আছে, প্রাণীবিজ্ঞানে বেশি আছে, তোমাদেরকে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে পড়াবো। ঠিক আছে, যাতে করে তোমরা পড়াগুলোকে আরও বেশি রিলেট করতে পারো। এবং এই বছর ক্লাসের টাইম অপচয় না হয় যেন, সেজন্য আমরা যেটা করব, আমি যেটা করব, এই টাইপের রিয়েল লাইফের যে জিনিসগুলো, গাছপালাগুলো, এগুলো আগে থেকে প্রি রেকর্ড করে আমি রাখবো, তারপর সেগুলোকে তোমাদেরকে পে করে দেখাবো, বা সেগুলো তোমাদের লিঙ্ক দিয়ে দিব, যাতে করে তোমরা ক্লাস টাইম ব্যতীত সেগুলোকে দেখতে পারো, তোমাদের সময় যাতে ক্লাসের মধ্যে বেঁচে যায়। এই চেষ্টাটা আমরা এবার করব। ঠিক আছে, পাশাপাশি তোমাদের রাজীব হোসেন সরকার ভাইয়ার
কনসেপ্ট বেসড, লজিক বেসড পড়াশোনা তো থাকবেই। ইন এ ওয়ার্ড, তোমাদের সামনে একটা সেরা জার্নি আসা যাচ্ছে, তোমরা সেই জার্নিতে আমাদের সঙ্গ হবা, এটাই আমরা আশা করি। এবং সেই জার্নিতে তোমাদের যা যা দরকার সব কিছু সাপোর্ট আমরা তোমাদেরকে দিব ইনশাল্লাহ। পরশুদিন থেকেই তোমাদের ক্লাস শুরু হবে, ঠিক আছে? পরশুদিন থেকে তোমাদের ক্লাস শুরু হবে কোর্সের গঠন থেকে, রাজীব ভাইয়া তোমাদের নেবেন। কোর্সের গঠন শেষ হওয়ার পরে কোর্স বিভাজন নিয়ে ঢুকবো আমি, ঠিক আছে? বই কোনগুলো কিনবো, বই কোনগুলো কিনবা এই স্লাইডে আমি বলে দিচ্ছি ভিডিওতে, তুমি জাস্ট একটু ভিডিওর পিছনে চলে যাও, তুমি পেয়ে যাবে। আবার একটু বলেই দিই, বই তুমি জাস্ট একজন রাইটারের বই কিনলে আপাতত তোমার চলবে, সেটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের জন্য আবুল হাসান স্যারের বই, প্রাণী বিজ্ঞানের জন্য গাজী আজমল স্যারের বই, দ্যাটস ইট, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের যা যা মানে জানার দরকার ছিল সেগুলো তোমাদেরকে বলে দিছি। এখন ভাইয়া আসসালামু আলাইকুম, আমার মতো যারা নিউ তারা কিভাবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ মিস ক্লাসগুলো কিভাবে? ভাই তুমি তো মাত্র মানে 7-8টা ক্লাস মিস করছো, তুমি মাত্র 1 মাসের ক্লাস মিস করছো। 25 বছর অনেক স্টুডেন্ট আছে 2-3 মাস পরে এসে জয়েন করছে এবং তারা কমপ্লিট করে ফেলছে, তুমি কেন পারবে না? অবশ্যই পারো, এটা কোনো বিষয়ই না, এটা কোনো বিষয়ই না, ঠিক আছে? ভাই আর্কাইভ ক্লাসগুলো কিভাবে পাবো? ওয়েবে পাবা, ওয়েবে অলরেডি আর্কাইভ ক্লাস দেওয়া আছে। প্র্যাকটিস শিট অল্প খরচে প্রিন্ট করবো কিভাবে তা তো জানি না বাবা, তা তো জানি না কেমনে অল্প খরচে প্রিন্ট করবে। একটা কাজ করো, প্রিন্টার কিনে নিয়ে ফেলো, সাদা কালো প্রিন্টার কিনে ফেলো। সাদা কালো প্রিন্টার কিনে ফেললে তুমি প্রিন্ট কইরা তুমি আরো বন্ধুদেরকে প্রিন্ট করে দিতে পারবা। সাদা কালো একটা প্রিন্টার কিনো, ঠিক আছে? অল্প দাম নিবে, তারপরে তুমি নিজে প্রিন্ট করবা, তোমার বুদ্ধি শিখিয়ে দিই। সাদা কালো প্রিন্টার কিনে মোটামুটি 5-7 হাজার টাকা লেগে যাবে। তুমি কি করবা, তুমি নিজে প্রিন্ট করবা, প্রিন্ট করে তোমার বন্ধুদেরকে প্রিন্ট করে দিবা। বন্ধুদের ধরো বাইরে প্রিন্ট করতে 5 টাকা লাগতো, তুমি তাদের কাছে 3 টাকা নিবা, তাও তোমার প্রফিট হবে, তাও তোমার প্রফিট হবে। তুমি যদি নিজে প্রিন্ট করো, তোমার একটা কাগজ প্রিন্ট করতে 50 পয়সা থেকে 1 টাকা খরচ পড়বে, কাগজ টাগজ মিলে 1.5 টাকা খরচ পড়বে। তুমি তোমার বন্ধুর কাছ থেকে 3 টাকা রাখবা, তোমার একটা ব্যবসা শিখিয়ে দিলাম, যাও ব্যবসা। আর তুমি যদি খুব ভালো মনের ব্যক্তি হও আমার মতো, তাহলে নিজের টাকা দিই, মেইন টাকা দিয়েই তুমি নিয়ে নিও, 1.5 টাকা তোমার খরচে তুমি 1.5 টাকা বন্ধুর কাছ থেকে নিও। আর তুমি যদি আরো উদার হও তাহলে একদম ফ্রি দিয়ে দিও, কোনো সমস্যা নেই। সো একজন একটা প্রিন্টার কিনে ফেলো, অথবা 3-4 জন বন্ধু মিলে একটা প্রিন্টার কিনে খরচ ভাগাভাগি করে প্রিন্ট করে নাও, অনেক খরচ বেঁচে যাবে। ভাইয়া কোনো সাবজেক্ট 3.5-এর কম হলে কি মেডিকেল? হ্যাঁ, 3.5 সামনে 4 হইতেছে। ভাই আমরাও কি আর্কাইভ ক্লাস অ্যাচিভ ক্লাস এক্সাম দিতে পারবো? এটা সম্পর্কে তোমাদের আপডেট পরে জানানো হবে। ভাই আপনার ফ্যামিলি থেকে চলে আসার সময়ের একটু বলেন কিভাবে থাকবো এরকম? যেভাবে আমি থাকছি সেভাবে তুমি থাকতে পারবা বাবা, কোনো সমস্যা নাই, পারবা পারবা, মানুষ সবই পারে। ক্লাসের টাইমটা চেঞ্জ করলে ভালো হতো। ক্লাসের টাইম রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 7টায়। ক্লাসের টাইম রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 7টায়। রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 7টায়। ওকে ভাই, মেন গ্রুপে অ্যাকসেপ্ট করতেছে না, করে ফেলবে, তুমি তো ওই ব্যাপারে আসছোই, টেনশনের কিছু নাই। ভাই প্র্যাকটিস শিট কই পাবো? ড্রাইভ লিঙ্ক দিয়ে দেওয়া হবে নেক্সট দিন থেকে, টেনশন নেই। রুটিন কোথায় পাবো? গ্রুপের কভারে রুটিন আপডেট করা থাকবে, ঠিক আছে? দাগানো বই যখন প্রয়োজন হবে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, দাগানো বই নিয়ে এত টেনশনের কিছু নাই। তোমরা চেষ্টা করবে ক্লাসের মধ্যে বই দেখায়, ক্লাসের মধ্যে নোট করে রাখা। নোট ডিপেন্ড করে, যার নোট করতে ভালো লাগে সে নোট করবে, যার নোট করতে ভালো লাগে না তার জোর করে নোট করার দরকার নেই। ইটস ডিপেন্ডস আপন ইউ, তোমার উপর, এটা আমরা জোর করি না। আজকে ক্লাস করবেন না, আজকে তো ক্লাস না, আজকে ওরিয়েন্টেশন, আজকে এইটুকুই। ওকে, তো ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া পুরা তোমাদের সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনার জন্য। তোমাদের কারো যদি আরো কোনো প্রশ্ন থাকে তোমরা সেটা কমেন্টে দিতে থাকো, আমি পরে তোমাদের উত্তর দিয়ে দিব। আর তোমাদের জন্য ডিসকাশন গ্রুপ থাকবে, সেখানে তোমরা তোমাদের প্রশ্নগুলো করতে পারবে। ইনশাআল্লাহ তোমাদের সাথে খুব সুন্দর একটা জার্নি আমাদের হতে যাচ্ছে। সো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমরা আমার ক্লাসটা এখানেই শেষ করতেছি, আজকে ওরিয়েন্টেশন ক্লাস এখানেই শেষ করতেছি। তোমরা হচ্ছে আমার সাথে আবার তোমাদের দেখা হবে কতদিন পর, প্রায় 1-1.5 মাস পর। পরশুদিন থেকে তোমাদের রাজীব ভাইয়ের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।